Hello viewers, welcome to Wrestle Bangla BD. প্রথমে রোমান রিন্সের রিয়াকশন দেখব। আমরা জানি মানডে নাইট রতে সিএম পাঙ্ক একটা পার্সোনাল লাইন বলে দিয়েছিল রোমান রিন্সকে। সিএম পাঙ্ক রোমান রিন্সকে বলেছিল, আমি তোমাকে রেসলম্যানিয়াতে শুধু হারাবো না, আমি তোমাকে একদম অ্যাকুয়েট করে দেব, অ্যাকুয়েট করে তোমার যে ডেড ফাদার তার পাশে রেখে দিব না, পাশে পাঠিয়ে দিব। তো এগুলোর পর আমরা রোমান রিন্সের সাথে সাথে রিয়াকশনটা দেখেছি। তারপর তো রটা শেষ হলো, কিন্তু রয়ের পরে কি হয়েছে সেই ছবিটা আপনাদের দেখাই। রোমান রিন্সকে দেখে একদম ফিউরিয়াস মনে হচ্ছে। আর রোমান রিন্সকে যে কথাটা বলেছে সেটা আমরা এখনো জানি না যেটা ডাব্লিউডাব্লিউর প্ল্যান ছিল কিনা অথবা স্ক্রিপ্ট ছিল কিনা। যদি এটা স্ক্রিপ্টে অথবা প্ল্যানে থাকতো তাহলে তো ঠিক আছে, মানে যদি থাকে তাহলে তারা দুজনই ভালো অ্যাক্টিং করেছে। আর যদি এই কথাটা প্ল্যানে না থাকে, আপনারা ধরে নেন খুবই ডার্টি কাউন্টার ব্যাক করবে রোমান রেইন্স সিএম পাঙ্ককে। আর নেক্সট উইকে যখন রোমান রেইন্স সিএম পাঙ্ক ফেস টু ফেস হবে, আমরা সবাই জানি রোমান রেইন্স সিএম পাঙ্ককে কি বলবে। এইখানে ডেফিনেটলি সে এইজেলি এবং ল্যারিকে মেনশন করবে। ল্যারির কথাটা কেন বললাম, কারণ সিএম পাঙ্ক প্রোমোতে তার কথা টেনে নিয়ে আসছিল, অবশ্যই রোমান রেইন্স তার কথা তো বলবেই। আপনাদের একটা কোশ্চেন করব, এই যে তাদের প্রোমোটা হলো, এইখানে কি স্ক্রিপ্টের ভিতরে তারা কথা বলেছে নাকি তারা আনপ্ল্যানে গিয়ে তাদের মতো প্রোমো কাট করেছে? আপনাদের কি মনে হয় আমাকে জানাবেন। আমি পার্সোনালি চাই রোমান রেইন্স আনরিয়েলে আসুক। সে নর্মালি আনরিয়েলে আসে না। ডাব্লিউডাব্লিউ যদি সামনে গিয়ে এই ফিউটাকে আনরিয়েলে নিয়ে আসে, আমার কাছে মনে হয় 100% নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে আমি দেখতে চাই এই যে কন্ট্রোভার্সিয়াল যে সিচুয়েশনটা হয়েছে ব্যাক স্টেজে গিয়ে রোমান রেইন্স কিভাবে রিঅ্যাক্ট করে অথবা ব্যাক স্টেজের অবস্থা কি। তো রোমান রেইন্সের রিঅ্যাকশন তো আপনাদের জানালাম, এখন রোমান রেইন্সের ফ্যামিলির রিঅ্যাকশন এসেছে। রোমান রেইন্সের যে ভাই জিলা ফাটু, সেও রিঅ্যাক্ট করেছে। আমার মনে হয় যে কিছু সময় পর রিকিশিও এটা নিয়ে রিঅ্যাক্ট করবে। জিলা ফাটু নর্মালি ওয়াচ অ্যালং করতেছিল, সে প্রায় মানডে নাইট র স্ম্যাকডাউনের ওয়াচ অ্যালং করে। তো মানডে নাইট র যখন এই কথাটা বলেছিল, এই কথা কিন্তু সে লাইভ শুনতেছিল। তো এটার পর সে কিভাবে রিঅ্যাক্ট করেছে আপনাদের আমি বলে দেই। জিলা ফাটু বলে, এখন থেকে আমি আর সিএম পাঙ্কের ফ্যান নাই, আগে আমি তার ফ্যান ছিলাম, এখন নেই। সে অ্যাগ্রেসিভলি বলেছে নো লঙ্গার দ্য সিএম পাঙ্ক ফ্যান। তারপরে সে সিএম পাঙ্ককে ধমকিও দেয়, বলে যে তার গেম শেষ করে দিব। এগুলো বলার কারণ আছে, কারণ এই যে ব্লাড লাইন ফ্যামিলি অথবা সামন যারা আছে, তারা চায় না তাদের ফ্যামিলির সাথে কেউ মিস আউট করুক। আগেও দেখেছিলাম রক, রোমেন, জেউসো, জিমিউসো, সোলো সিকোয়া, এরা সবাই তাদের ফ্যামিলিকে প্রোটেক্ট করতো, বা তাকে নিয়ে বা তাদেরকে নিয়ে কেউ যদি কথা বলতো সেটা নিয়েও খুবই অ্যাগ্রেসিভ হয়ে যেত এবং ফিউডও করতো। এক কথায় বলতে পারি যে আনোয়াই ফ্যামিলি আছে, তারা তাদের ফ্যামিলি নিয়ে খুবই সিরিয়াস। সেজন্য জিলা ফাটু এভাবে রিঅ্যাক্ট করেছে। জিলা ফাটু যেটা করেছে এটা ভ্যালিড, কারণ সিএম পাঙ্ক কিন্তু লাইন ক্রস করে দিয়েছে। আর এমনিতে সিএম পাঙ্কের থেকে আমরা এই জিনিসটা এক্সপেক্ট করি। এইগুলোর জন্যই সিএম পাঙ্ককে সবাই থেকে আলাদা বা ডিফারেন্ট মনে হয়। ইভেন সিএম পাঙ্ককে কিন্তু এর জন্য বেস্ট অন মাইকও বলা হয়। একাই সিএম পাঙ্ক পুরো ব্লাড লাইনের উপর শট নিল, আর ব্লাড লাইনের যারা মেম্বার আছে তারা সিএম পাঙ্কের এগেনস্টে হয়তো কত কিছুই বলবে, সামনে গিয়ে দেখা যাবে। কিন্তু রিসেন্টলি জিলা ফাটু এটা বলেছে, আপনাদের জানালাম। এরপর বলবো, ট্রিপল এইচ একটা পোস্টার শেয়ার করেছিল মানডে নাইট র এর পরে। পোস্টারে ছিল রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক, এবং এই পোস্টারটা কিন্তু রেসলম্যানিয়ার অফিসিয়াল পোস্টার ছিল। আপনাদের এখানে দেখাই, এটা আগে ছিল, এখন নেই। ট্রিপল এইচ টুইট করে এই পোস্টারটা পোস্ট করেছিল, তারপর সে ডিলিট করে দিয়েছে। শুধু তার টুইটার থেকে না, সব জায়গা থেকে ডিলিট করা হয়েছে। আর এটা কেন ডিলিট করেছে সেটার রিজনটা আমি আপনাদের বলি। আমার কি মনে হয়, এই পোস্টারটা হয়তো তাদের পছন্দ হয়নি, কারণ থিমটা রেসলম্যানিয়ার থিমের সাথে যাচ্ছে না। এখানে একটা প্রশ্ন আসে, যেহেতু পছন্দ হয়নি তাহলে প্রথমেই কেন পোস্ট করেছে? ডিলিট না করে পোস্ট না করলেই পারতো। ভালো মতো পোস্টারটা দেখলে বোঝাই যায় এটা রেসলম্যানিয়া থিমের সাথে ম্যাচ খায় না। থাকবে সাদা কালো স্ক্র্যাচি, কিন্তু থিম দিয়ে দিয়েছে ব্লু। প্রথমে ট্রিপল এইচ ভুলবশত পোস্ট করে দিয়েছে, তারপর ডিলিট করে ফেলছে। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর পল হেমেন এবং স্যাথ রলিন্সের বিষয়ে কথা বলবো। আর স্যাথ রলিন্স কি অবস্থা করেছে পল হেমেনের। হ্যাঁ, অনেক বছর ধরে সে ডাব্লিউডাব্লিউতে আছে, কিন্তু এত বছরে কেউ তাকে এইভাবে অ্যাটাক করতে পারেনি। একবার ব্রক লেসনার অ্যাটাক করেছিল, তারপর রোমান রেইন্স করেছিল, কিন্তু এখন যে অ্যাটাকটা করা হলো তার উপর, এই অ্যাটাক কেউ করেনি। এটা খুবই ব্রুটাল ছিল। পল হেমেনের একদম নাক টাক ফেটে গিয়েছে। প্রথমে আসলো চেয়ার দিয়ে অ্যাটাক করলো, তারপরে স্টম্প মেরে তার নাকই ফাটাই ফেলছে। এখানে আপনাদের একটা জিনিস আমি ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট বলবো যেটা অ্যাডাম পিয়ার্স মেনশন করেছিল। অ্যাডাম পিয়ার্স বলেছিল স্যাথ রলিন্স মেডিকেলি ক্লিয়ার না, এবং আমি তার সাথে এই বিষয়ে কথা বলবো। তো আপনারা এখানে দুইটা জিনিস দেখতে পারবেন। প্রথমত, পল হেমেন উধাও হয়ে যাবে, সে 2 সপ্তাহ আসবে না। পল হেমেন যখন রিটার্ন করবে সে ব্রন বেকারকে নিয়ে আসবে অথবা ব্রক লেসনারকে নিয়ে আসবে। আমি এই বিষয় আরেকটা ভিডিওতে একদম বিস্তারিত আপনাদের বলবো। এখন আমরা কথা বলি স্যাথের বিষয়। স্যাথ রলিন্সকে ডাব্লিউডাব্লিউ এমনভাবে দেখাবে সে মেডিকেলি ক্লিয়ার না, কিন্তু আসলে সে ক্লিয়ার, এর জন্য সে রিংয়ে আসতে পেরেছে। এবং সে এমনভাবে চেঞ্জ হয়েছে, ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে সে ইনজুরি নিয়ে চলে এসেছে। সামনে গিয়ে আপনারা দেখবেন স্যাথ রলিন্স একদম পাগলা ঘোড়ার মতো খেপে যাবে, এবং সে যে মেডিকেলি ক্লিয়ার না স্টোরি পারপাসে, সেটা নিয়ে সবাইকে অ্যাটাক করবে বা ভিশনের অবস্থা খারাপ করে ফেলবে। এবং এইবারের স্যাথ রলিন্স একদমই চেঞ্জ, ক্লাউনের মতো আর নাচানাচি, চিল্লাচিল্লি, উল্টাপাল্টা কথা, হাসাহাসি এগুলো আর করবে না। এরপর জাজমেন্টের বিষয়ে কথা বলবো, এবং বলতে পারি ফাইনালি জাজমেন্টের ব্রেকআপ স্টার্ট হয়েছে। ফিন বেলার ডমিনিক মিস্টেরিওকে ম্যাচ কস্ট করিয়েছে। আর ডমিনিক মিস্টেরিও কেন হেরেছে? কারণ ফিন বেলার ভার্সেস ডমিনিক মিস্টেরিওর ম্যাচ এক্সপেক্ট আছে রেসলম্যানিয়ার জন্য। প্রথমে আমরা ভেবেছিলাম এই ম্যাচটা টাইটেলের জন্যই হবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ যারা আছে বা ট্রিপল এইচ, সে কোনো না কোনো ভাবেই দিতে চাচ্ছে না ফিন বেলারকে টাইটেল। ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এখন প্যান্টা হয়ে গিয়েছে, এখন সিঙ্গেল ফিউড হবে ডমিনিক মিস্টেরিও ভার্সেস ফিন বেলারের। এরপর ট্রিক উইলিয়ামসের বিষয়ে কথা বলবো, এবং ট্রিক উইলিয়ামকে নিয়ে ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেছে তাকে ফেস টার্ন করাবে। আপনারা হয়তো রেসলম্যানিয়ার পরে তাকে অ্যাজ এ ফেস ডাব্লিউডাব্লিউতে রান করতে দেখতে পারবেন। আর কারণও জানা গিয়েছে, কারণ ট্রিক উইলিয়ামকে খুব ভালো রিয়াকশন দেওয়া হচ্ছে, যেহেতু ফ্যানরা তাকে চিয়ার করতেছে, তাকে বেবি ফেস করা উচিত। যেহেতু এটা আন্ডার ডিসকাশনে আছে, সামনে গিয়ে এটা হতে দেখতে পারবেন। এরপর আমরা রিয়া রিপ্লি এবং জেড কার্গিলের বিষয়ে কথা বলবো। রিয়া রিপ্লি এবং জেড কার্গিলের মাঝখানে একটা রিয়েল কন্ট্রোভার্সি শুরু হয়ে গিয়েছে। এটা পরশুদিন থেকেই হচ্ছে। তারা দুইজন মিলে অনেকগুলো টুইট করেছে। আপনারা জানেন রেসলম্যানিয়াতে তাদের ম্যাচ হবে, হাইপের জন্য টুইট করতেই পারে, কিন্তু এতগুলো করেছে। আপনারা যদি কোয়েশ্চেন করেন এখন যে কতগুলো করেছে, আমি বলতে পারবো না। এবং তারা দুজন টুইট করতে করতে এত বেশি পার্সোনাল হয়েছে, পাইপার নেবেন এবং আলাদা সুপারস্টারদের এখানে ঢুকিয়ে ফেলেছে তারা। তো এই টুইটের মধ্যে জেড কার্গিল এমন একটা লাইন বলেছে পাইপার নেবেনকে, যেটা শুনে পার্সোনালি আমার কেমন যেন লেগেছে, মানে এমনটা করা উচিত না। জেড কার্গিল পাইপার নেবেনকে বলে যে তুই এত কথা বলতেছিস কেন, তোর তো ইনকামও এত না, তোমার সিচুয়েশনের অ্যাকর্ডিং এ তুমি কথা বলো। মানে বাংলা ভাষায় যদি বলি, যতটুক টাকা কামাস অতটুকুই কথা বল, এর থেকে বেশি কথা বলিস না। জেড কার্গিল শুধু তাকে না, চেলসি গ্রিনকেও অনেকগুলো কথা বলেছে। তো সবকিছু দেখে মনে হচ্ছিল যে না, এগুলো স্টোরির একটা পার্ট, হয়তো রেসলম্যানিয়ার ম্যাচটাকে হাইপ করার জন্য সে কথা বলেছে। কিন্তু তারপর রিয়া রিপ্লি একটা ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছে, আর এই স্টোরি সবকিছু চেঞ্জ করে দিয়েছে। রিয়া রিপ্লি স্টোরি দিয়ে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে জেড কার্গিল যা করেছে সেটার সাথে সে অ্যাগ্রি না। রিয়া রিপ্লি ক্লিয়ারলি বলেছে এই যে টুইটারে যে বিফ হয়েছে এটা একদমই আমার পছন্দ হয়নি, ইভেন তুমি আমার ফ্রেন্ডও না। রিয়া রিপ্লি জেড কার্গিলকে বলে যে আগে তোমার কাজ শেখা উচিত, কিভাবে কাজ করতে হয়, এবং কাউকে বদনাম করার জন্য, দোষ দেওয়ার জন্য মিথ্যা বলা উচিত না। এবং লাস্টে যে ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল এটা লিখেছে, এটা তো সে বুঝিয়েছে যে চিপ গেম তুমি খেলতেছো। ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল মানে হচ্ছে এক প্রকার কেফে ব্রেক করা। কেফে মানে হচ্ছে রিয়েলিটিকে এক্সপোজ করা। এক কথায় রিয়া রিপ্লি বুঝিয়েছে আমরা ভিতরে যেভাবে কাজ করি বা যাই করি সেটা পাবলিকলি আসা উচিত না। আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা অনেক বেশি সিরিয়াস। তারা যখন ফেস টু ফেস হবে, তারা কিভাবে প্রমো করবে বা তারা ফাইট করলে কিভাবে করবে, সেটা এখন অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। মানে ভিতরে একটা কিউরিওসিটি কাজ করতেছে যে তারা কি করতে পারে। আপনাদের কেমন টেক বা আপনারা কি মনে করেন, আপনাদের ধারণা কি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।